ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ WBCS। আমরা একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের। আমাদের প্রিপারেশনে 60% আমাদের স্ট্যাটিক সাবজেক্টে দিতে হয়, আর রিমেনিং 40% কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কিন্তু এত সোর্স, এত কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফোমোর জন্য আমরা অনেক বেশি সময় দিয়ে ফেলি, যেটা টাইম ম্যানেজমেন্টের জন্য একদমই ঠিক নয়। তাই তোমাদের এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স ইনিশিয়েটিভ শুরু করেছি, যেখানে বেসিক টু অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। অর্থাৎ বেসিক মানে যে সমস্ত সাধারণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের অন্যান্য পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে সেগুলো তো থাকবেই। তার সাথে ইউপিএসসি বা স্টেট পিএসসির কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন একটু কঠিন বা হাই স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করতে চাইলে কেমন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকতে পারে বা যাতে সেগুলো আমরা অ্যান্সার করতে পারি সেই লেভেলেরও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তাহলে আজকে আমরা শুরু করি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টস। তো প্রথমে আমরা এনভায়রনমেন্টস থেকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞেস করেছে সেগুলো কভার করব। প্রথমে আমাদের নিউজে আছে, দ্যাট ইজ দ্য 58 টাইগার রিজার্ভ। যে ভারতের 58 টাইগার রিজার্ভ কী হয়ে গেছে, মাধব টাইগার রিজার্ভ। মাধব টাইগার রিজার্ভ এটা অলরেডি ন্যাশনাল পার্ক ছিল, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। এটা মহারাজা মাধব রাও সিন্ধিয়ার নাম অনুসারে হচ্ছে মাধব টাইগার রিজার্ভ। এই জায়গাটাকে তিনি আগে হান্টিং গ্রাউন্ড বা তার নিজস্ব শিকারভূমি হিসেবে ব্যবহার করতেন। তো মাধব টাইগার রিজার্ভসে প্রত্যেকটা টাইগার রিজার্ভ করতে গেলে আমাদের যেটা ইম্পর্টেন্ট হয় লোকেশন, আমরা এটা জেনে গেলাম। এমপি জানতে হবে এখানকার ফ্লোরা অ্যান্ড ফনা অর্থাৎ গাছ এবং উদ্ভিদ কী। এটা হচ্ছে ড্রাই ডিসিডিয়াস অর্থাৎ পর্ণমোচী বন অরণ্য এখানে দেখতে পাওয়া যায়। তাই এখানে টিক, শাল, বাবুল এই ধরনের গাছ দেখতে পারবো। আর প্রাণীদের মধ্যে আমরা যদি দেখি, টাইগার তো রয়েছে, আর প্রাণীদের মধ্যে লেপার্ড, উলস, নীলগাই, চিনকারা, ক্রোকোডাইল এবং আরও সমস্ত প্রাণী দেখতে পাওয়া যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ন্যাশনাল পার্কের মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটা হচ্ছে সাক্ষরসাগর লেক, এখানে সাক্ষরসাগর লেক এবং জর্জ ক্যাসেল অবস্থিত। তো মাধব ন্যাশনাল পার্ক সম্বন্ধে এইটুখানি পড়লেই আমাদের জানতে হবে। এবার আমরা ভারতে যে টাইগার কনজারভেশন বা সংরক্ষণজনিত যা কিছু আছে সেগুলো একবার দেখে নেব। প্রথম এখানে জানতে হবে যে টাইগার রিজার্ভ যে রয়েছে সে টাইগার রিজার্ভটা কীভাবে আসে। এটা হচ্ছে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল আমাদের, প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল তার 1973। আর তাহলে 2023 ছিল, এটা কিন্তু তার 50 ইয়ার্স ছিল। তাই টাইগার রিজার্ভগুলো ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সেই সময় এটা তৈরি হয়েছিল। তাই বর্তমানে টাইগার রিজার্ভগুলো যেগুলো আছে সেগুলো প্রজেক্ট টাইগারের অধীনে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি তৈরি করা হয়েছিল, NTCA যেটাকে আমরা বলি। আর আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা রয়েছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর আন্ডারে টাইগার রিজার্ভগুলোকে দেখাশোনা করা হয়ে থাকে। প্রত্যেকটা টাইগার রিজার্ভে না 4টে জোন আছে। যদি আমি 4টে জোনকে দেখি, এটা প্রথম হচ্ছে কোর জোন। কোর জোন মানেই বুঝতে পারছি এটা স্ট্রিক্টলি যে সমস্ত টাইগারগুলো রয়েছে, অর্থাৎ পার্টিকুলারলি রয়্যাল বেঙ্গল টাইগারদের কনজারভেশন বা সংরক্ষণের জন্য টাইগার রিজার্ভগুলো তৈরি করা হয়, তাদের কনজারভেশনের জন্য কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস এখানে অ্যালাউড নয়। তারপরে হচ্ছে বাফার জোন। বাফার জোন হচ্ছে সেই সমস্ত জোনটা যেখানে লিমিটেড হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যালাউড, ইকো সেন্সিটিভ গাইডলাইন আছে। হ্যাঁ, মানুষরা এখানে সেখানে যেতে পারবে কিন্তু খুব কম মাত্রাটা, লিমিটেড। সেখানে এটা মানে ইকো সেন্সিটিভ গাইডলাইন্স মেনে যেতে হবে। তারপরের যে জোনটা আছে এটাকে আমরা বলি, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্য। এখানে পোচিং, শিকার করা, জঙ্গল কাটা বা এনক্রোচমেন্ট, জায়গা দখল করে নেওয়া স্ট্রিক্টলি বারণ। আর একদম লাস্টে যেটা এরিয়া, একদম বাইরের এরিয়া, সেটাকে আমরা সাইন্টিফিক মনিটরিংয়ের জন্য রাখা হয়, যেখানে বাঘদের সংখ্যা ট্রেক করা, বাঘদের শিকারের প্রে বেস কত, ইকোসিস্টেম ব্যালেন্স এবং টেকনোলজির রিসার্চ সম্পৃক্ত সমস্ত কাজ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব পুরো আমাদের টাইগার রিজার্ভস এবং যে সমস্ত টাইগার রিলেটেড নিউজগুলো রয়েছে সেখানে। আমরা যদি দেখি কেন টাইগার রিজার্ভ ইম্পর্টেন্ট, কারণ ভারত মোর দ্যান 70% টাইগার পপুলেশন রয়েছে ভারতে। এর মধ্যে যদি দেখে থাকি অলরেডি আমাদের 58 টাইগার রিজার্ভ হয়ে গেছে। সবথেকে বেশি টাইগার পপুলেশন কোথায় রয়েছে, মধ্যপ্রদেশ, ফলোড বাই কর্ণাটকা এবং তারপরে হচ্ছে উত্তরাখণ্ড। আর যদি জিজ্ঞেস করে নর্থ ইস্ট অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতে কোথায় টাইগারের যে সংখ্যা সবথেকে বেশি, সেক্ষেত্রে হবে আসাম হবে, যদি নর্থ ইস্ট আমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে দেয়। আর যদি জিজ্ঞেস করে হাইয়েস্ট নাম্বার অফ টাইগার অর্থাৎ বাঘের সংখ্যা সবথেকে বেশি কোথায়, সেটা হবে করবেট। এবার আমরা দেখে নেব এটা টাইগারের পপুলেশন দেখলাম, যে সংখ্যা, জনসংখ্যা, টাইগারদের জনসংখ্যা। এবার আমরা দেখব ডেনসিটি। যদি ডেনসিটি বা ঘনত্ব দেখি, ঘনত্ব মানে হচ্ছে পার স্কোয়ার কিলোমিটারে, অর্থাৎ বর্গ কিলোমিটারে, একক বর্গ কিলোমিটারে কতজন বাঘ রয়েছে। তাহলে হাই ডেনসিটি অনুযায়ী সবথেকে বেশি ডেনসিটি হচ্ছে করবেট, তারপরে রয়েছে নাগারহোল কর্ণাটকে অবস্থিত, এবং তারপরে হচ্ছে বন্দিপুর, তারপর হচ্ছে বন্দিপুরও কর্ণাটকে অবস্থিত। এবার আমরা একটু প্রজেক্ট টাইগার সম্বন্ধে দেখে নিই। প্রজেক্ট টাইগার যেটাকে আমি অলরেডি বললাম যে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973।
1973 আমাদের প্রধানমন্ত্রী পিএম ছিল ইন্দিরা গান্ধী পিএম ছিল। যদি আমি দেখে থাকি তার আন্ডারে আমরা এনটিসিএ তৈরি করেছি, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এটা একটা স্ট্যাটুইটারি অর্গানাইজেশন। স্ট্যাটুইটারি অর্গানাইজেশন মানে কি, যদি কোনো অ্যাক্ট বা নিয়মের মাধ্যমে আমি যদি কোনো একটা সংস্থাকে তৈরি করি যেটাকে আমরা বলি স্ট্যাটুইটারি অর্গানাইজেশন, সেটা হচ্ছে। আর এছাড়াও এটা এনটিসিএ রয়েছে এখানে কাজ করার জন্য। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তৈরি করা হয়েছিল, তার অধীনে এটা কাজ করে। আর এনটিসিএ আর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের অধীনে কিন্তু এই পুরো যে টাইগার প্রজেক্টটা রয়েছে এটাকে দেখাশোনা করা হয়ে থাকে। আর এটা হচ্ছে বাঘ আমাদের ন্যাশনাল অ্যানিমেল, আমরা সবাই জানি। এটা একটা সেন্ট্রাল স্পন্সার স্কিম। সেন্ট্রাল স্পন্সার স্কিম মানে যেটা টাকার যে ফান্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, কিন্তু ইমপ্লিমেন্ট করে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। তাহলে টাইগার সেন্সাস, আমাদের টাইগার সেন্সাস বা টাইগারদের জনসংখ্যা কত রয়েছে 4 বছর অন্তর অন্তর ঠিক করা হয়। কে করে? এনটিসিএ, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, প্লাস ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এরা দুজনে মিলে করে। এবার আমরা যদি দেখে থাকি ভারতের বাঘ সংরক্ষণের জন্য কী কী নিয়ম বা কী কী প্রোগ্রাম চালু করা হয়েছে। প্রজেক্ট টাইগার দেখেছি, একটা আছে এমস্ট্রিপস। এমস্ট্রিপস কিছুই না, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে মনিটর করার জন্য, যে টাইগারদের পেট্রোলিং করে মনিটর করা হয় টাইগারদের সংখ্যা কত। এমস্ট্রিপস, এটা মনে রাখতে হবে, এটা একটা সফটওয়্যার যেটা হচ্ছে টাইগারদের মনিটরিং বা পেট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আরেকটা আছে সেন্ট পিটার্সবার্গ ট্রিটি, এটা 2010-এ তৈরি করা হয়েছিল। এবং 13খানা টাইগার রেঞ্জ কান্ট্রি, অর্থাৎ এমন 13খানা দেশ যাদের মধ্যে টাইগার জনসংখ্যা আছে, তারা একসাথে মিলে এটা তৈরি করেছিল। এর যে উদ্দেশ্য ছিল যে 2022-এর মধ্যে টাইগার পপুলেশনটাকে ডাবল করতে হবে। তাহলে ডাবল করতে হবে টাইগার পপুলেশনটাকে। আর ইন্ডিয়া 2022-এর আগে কিন্তু এটা অলরেডি অ্যাচিভ করে নিয়েছে। আর আমি যদি দেখি যে সেন্ট পিটসবার্গ ট্রিটির আন্ডারে না যে সমস্ত টাইগার রিজার্ভগুলো আছে খুব ভালো পারফরমেন্স করে, তাদের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটাকে বলে T*2। তো 2023-এ যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেটা পেয়েছিল পেঞ্চ টাইগার রিজার্ভ। পেঞ্চ টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ প্লাস মহারাষ্ট্র দুটো স্টেট জুড়েই রয়েছে। এবং তার সাথে সাতপুরা টাইগার রিজার্ভও এই অ্যাওয়ার্ডটাকে পেয়েছিল। এছাড়াও আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি লিডার, LIDAR। লিডার মানে লিডার বেস সার্ভে টেকনোলজি। এটাও ভারতে যে টাইগার জনসংখ্যা বা পপুলেশন আছে সেটাকে ব্যবহার করা হয়, সেটাকে করতে। আরেকটা আছে যেটাকে আমরা বলি ক্যাটস কী করা হয়? এটা একটা গ্লোবাল কোয়ালিশনস, অর্থাৎ বিভিন্ন যে দেশগুলো রয়েছে টাইগার রেঞ্জ কান্ট্রিজ যেগুলোর মধ্যে আমরা বাঘের জনসংখ্যা দেখি, তারা একসাথে মিলে এটা তৈরি করেছে। এটার মেন জিনিসটা হচ্ছে সেই সমস্ত টাইগার রিজার্ভ বা সাইটগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেখানে কিভাবে ম্যানেজমেন্ট হচ্ছে সবাই একসাথে মিলে সেটা ঠিকঠাক রাখা। বর্তমানে আমাদের 17খানা টাইগার রিজার্ভ ক্যাটসের অধীনে রয়েছে। এবার সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে আমাদের জানতে হবে যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স 2023 আমরা দেখলাম প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি ছিল। তো তাই জন্য ভারত সরকার একটা ইন্টারন্যাশনাল এরকম ট্রিটি তৈরি করেছিল, ফুললি ফ্লেজেড ট্রিটি, যেখানে বিভিন্ন ধরনের যে সমস্ত দেশ রয়েছে টাইগার রেঞ্জ কান্ট্রিজ, যাদের নিজস্ব দেশে যাদের দেশে টাইগার পপুলেশন রয়েছে, এছাড়া বিভিন্ন যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে যারা এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য কাজ করে, তারা সবাই একসাথে হয়ে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স তৈরি করেছিল। 95 বিগ টাইগার রেঞ্জ কান্ট্রি, অর্থাৎ 95খানা দেশ যেখানে আমরা বড় ধরনের টাইগার দেখতে পাই, এবং নন রেঞ্জ কান্ট্রিজ এবং যেখানে বাঘের সংখ্যা নেই, তারাও কিন্তু এর অংশ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোনগুলোকে বিগ ক্যাট বলে: স্নো লেপার্ড, চিতা, টাইগার, লায়ন, লেপার্ড, পুমা অ্যান্ড জাগুয়ার। এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো ভারতে দেখতে পাওয়া যায় না। যেহেতু এটা ভারতের ইনিশিয়েটিভ, তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। হেডকোয়ার্টার ইন্ডিয়াতে অবস্থিত। কোন কোন যদি দেশ আমরা দেখে থাকি, মেম্বার্স কান্ট্রিগুলো কি, যারা এই যে IBC এর ফ্রেমওয়ার্ক রয়েছে সেটা তার মেম্বার হওয়ার জন্য অলরেডি সাইন করে দিয়েছে, যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট রয়েছে। যদি জিজ্ঞেস করে কোন কোন দেশ এই IBC ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সদস্য হওয়ার জন্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এখনও পর্যন্ত সই করে দিয়েছে, সেটা হবে নিকারাগুয়া। তাহলে নিকারাগুয়া, এস্টোনিয়া, ইন্ডিয়া, সোমালিয়া, লাইবেরিয়া অলরেডি সাইন করে দিয়েছে। আর একটা জিনিস আমাদের জানতে হবে, যে সমস্ত বিগ ক্যাটগুলো রয়েছে সেগুলোর স্ট্যাটাস কি, IUCN স্ট্যাটাস কি, সেগুলো জিজ্ঞেস করে। তো প্রথমেই আমরা চলে আসি যে বাঘ টাইগারের IUCN স্ট্যাটাস কি, এন্ডেঞ্জার্ড। সব থেকে ভয়ঙ্কর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, যেখানে পপুলেশন খুবই কম, তারপরে এন্ডেঞ্জার, দেন ভালনারেবল। তো টাইগার ছাড়া যদি আমি লায়ন দেখি, লেপার্ড দেখি, এরা হচ্ছে ভালনারেবল। তারপরে আমি যদি দেখে দেখি স্নো লেপার্ডও হচ্ছে ভালনারেবল। চিতা ভালনারেবল, জ্যাগুয়ার আর পুমা,
এই দুটো কিন্তু আমরা ভারতে দেখতে পাই না, ঠিক আছে। আর এরা হচ্ছে নিয়ার থ্রেটেন আর লিস্ট কনসার্ন। যেগুলো নিয়ার থ্রেটেন আর লিস্ট কনসার্ন সেগুলো জানার দরকার নেই, আর যেগুলো ভারতে দেখতে পাই না সেগুলো জানারও কোনো দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের শুধু কি মনে রাখতে হবে যে বিগ ক্যাট যেগুলো আছে সেখানে টাইগার ছাড়া বাদ বাকি যা কিছু আছে যেগুলো ভারতে দেখতে পাওয়া যায়, ভারতে লেপার্ড দেখতে পাওয়া যায়, লায়ন দেখতে পাওয়া যায়, এটা আমরা গির লায়ন দেখি, ভারতে স্নো লেপার্ড দেখতে পাওয়া যায় লাদাখ এবং এই রেঞ্জে, এবং ভারতে চিতা রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছে, তাই এরা সকলেই ভালনারেবল। তাহলে এটা খুব মনে রাখা সহজ, শুধু বিগ ক্যাটগুলোর মধ্যে টাইগারই এন্ডেঞ্জার্ড, বাদ বাকি সকলগুলো ভালনারেবল, জ্যাগুয়ার আর পুমা মনে রাখার দরকার নেই। এবার আমরা যদি দেখি এইটুখানি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্বন্ধে যথেষ্ট। এবার আমরা আর একটা জিনিস জানবো, কিছু ফ্যাকচুয়াল ডাটা আমাদের টাইগার রিজার্ভগুলো সম্বন্ধে। যদি জিজ্ঞেস করে আমাদের লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা, ওটা হবে নাগার্জুনা সিরিসালাম, যেটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা অবস্থিত। নাগার্জুনা সিরিসালাম এনএস আমি দেখলাম। যদি আমাকে জিজ্ঞেস করে ইস্টার্ন মোস্ট, ভারতের সবথেকে পূর্ব দিকে অবস্থিত টাইগার রিজার্ভ কোনটা, এটা হচ্ছে নামধাপা। নামধাপা টাইগার রিজার্ভ, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত নামধাপা। তারপরে যদি আমাকে জিজ্ঞেস করে সবথেকে ছোটো, মহারাষ্ট্রে অবস্থিত বোর, বোর হচ্ছে সব থেকে ছোটো। আর যদি জিজ্ঞেস করে আমাকে সেকেন্ড লার্জেস্ট কোনটা, এটা হবে আমরাবাদ। আমরাবাদ যেটা তেলেঙ্গানাতে অবস্থিত, লিখে দিচ্ছি। আর যদি জিজ্ঞেস করে আমাকে সাউথার্ন মোস্ট, সব থেকে দক্ষিণে অবস্থিত কোনটা, সেটা হচ্ছে কালাকাট মুকুন্ডুর্থি, সেটা হচ্ছে সব থেকে সাউথার্ন মোস্ট। কালাকাট মুন্ডাথুরি তামিলনাড়ুতে অবস্থিত, এটা সাউথার্ন মোস্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের টাইগার রিজার্ভ সম্বন্ধে মোটামুটি কিছু ইনফরমেশান। এবার আমরা যদি আর একটা জিনিস দেখে থাকি, যে প্রত্যেকটা আমাদের যে ফরেস্ট রিপোর্ট বেরোয় না 2021, সো ফরেস্ট রিপোর্ট 2021 অনুযায়ী যে সমস্ত টাইগার রিজার্ভে ফরেস্ট কভার বেড়েছে বা কমেছে সেগুলো আমরা একবার দেখে নেব। যদি আমি দেখি কোন কোন টাইগার রিজার্ভে ফরেস্ট কভার বেড়েছে, তাহলে বক্সা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত জানি। ইন্দ্রাবতী ছত্তিশগড়ে অবস্থিত। তারপরে বেরোচ্ছে হচ্ছে আন্নামালাই তামিলনাড়ুতে অবস্থিত। এই তিনটে টাইগার রিজার্ভসে ফরেস্ট কভার অর্থাৎ জঙ্গলের যে কভার সেটা বেড়েছে। আর যদি এবার আমি দেখি যে কোথায় ফরেস্ট কভার কমেছে, তাহলে সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবনে ফরেস্ট কভার কমেছে। এছাড়াও কাবাল যেটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত, সেখানে ফরেস্ট কভার কমেছে। এখানে হচ্ছে টাইগার রিজার্ভ সম্বন্ধে যতগুলো ফ্যাকচুয়াল আছে, আর আমাদের 50 টাইগার রিজার্ভ আছে। তোমরা সেটার একটা ম্যাপ ডাউনলোড করে নিয়ে গুগল থেকে প্রতিদিন একবার দেখতে পারো, তাহলে যে টাইগার রিজার্ভগুলো থাকবে সেগুলো কোনটা কোন স্টেটে অবস্থিত তার সম্বন্ধে একটা আইডিয়া এসে যাবে। এমনকি পরে আমি একটা শুধু টাইগার রিজার্ভসের উপর ভিডিও বানাবো, যেখানে ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভগুলো সম্বন্ধে আর যে সমস্ত ইনফরমেশান আছে প্রোভাইড করার জন্য। এই নিউজে আর একটা টাইগার রিজার্ভ ছিল, সেটা হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ। সাতকোশিয়া টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। এবার সাধারণত এখানে বলা হয়ে থাকে 2007 সেন্সাস অনুযায়ী 12খানা বাঘ ছিল, কিন্তু 2022 আমাদের যে নতুন সেন্সাস হয়েছে সেখানে কোনো বাঘ নেই। তাহলে আমাদের ভারতে এমন 4খানা টাইগার রিজার্ভ রয়েছে যেখানে কোনো একটাও বাঘ নেই, তার মধ্যে সাতকোশিয়া উড়িষ্যার একটা। এবার 2018-তে চেষ্টা করা হয়েছিল টাইগার ইন্ট্রোডিউস করার, এবং তার জন্য মধ্যপ্রদেশ থেকে 2খানা টাইগারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু কোচিং এবং মিসম্যানেজমেন্টে তারা মারা যায়। তার মানে বর্তমানে সেখানে আর কোনো টাইগার রিজার্ভ নেই। সাতকোশিয়া ইম্পর্টেন্ট কারণ এটা খুব রিচ বায়োডাইভার্সিটি, এখানে যে জীববৈচিত্র্য অনেক বেশি। কেন বেশি? কারণ ইস্টার্ন ঘাট প্লাস ডেকান প্ল্যাটিউ অর্থাৎ দক্ষিণাত্যে মালভূমি অঞ্চল এখানে এসে মিলিত হয়। অনেক সময় আমরা দেখেছি ইউপিএসসিতে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে কোন কোন ন্যাশনাল পার্ক যেগুলো আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাটের যে কনজাংশন বা সংযোগস্থলে অবস্থিত, কোনগুলো ডেকান প্ল্যাটিউ ইস্টার্ন ঘাটের সংযোগস্থলে অবস্থিত। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এটা যদি ভারতের ম্যাপ হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। আর এই পুরো যে নিচের এই জায়গাটাকে, এটাকে আমরা বলে থাকি ডেকান প্ল্যাটিউ। এই জায়গাটাকে আমরা বলে থাকি ডেকান প্ল্যাটিউ। আর আমাদের এটা হচ্ছে উড়িষ্যা। আর এখানে সাতকোশিয়া যেটা রয়েছে, সাতকোশিয়া অবস্থিত। অর্থাৎ আমরা তাহলে দেখতে পাচ্ছি যেখানে ইস্টার্ন ঘাট আর ডেকান দু জায়গায় যেখানে মিট হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু সাতকোশিয়া অবস্থিত। এটা রিচ বায়োডাইভার্সিটি এরিয়া। তাদের পরীক্ষা জিজ্ঞেস করে কোন টাইগার রিজার্ভ ইস্টার্ন ঘাট এবং ডেকান প্ল্যাটিউ সংযোগস্থলে বা ট্রানজিশনাল জোনে অবস্থিত, তাহলে অ্যান্সারটা হবে সাতকোশিয়া। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে সাতকোশিয়া জর্জ স্যাংচুয়ারি আছে এবং বাসিপালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। অনেক সময় আমাদের জিজ্ঞেস করে বিভিন্ন স্যাংচুয়ারি এবং ওয়াইল্ড তুলে দিয়ে জিজ্ঞেস করে কোথায় কোনটা অবস্থিত। সাতকোশিয়া থেকে মনেই থাকবে সাতকোশিয়া উড়িষ্যাতে, তার মানে সাতকোশিয়া জর্জ স্যাংচুয়ারি উড়িষ্যাতে। কিন্তু বৈশিপালি
বৈশিপালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এটা তাহলে কোথায় হলো? ওড়িশাতে হলো। তাহলে এবার আমি দেখে নিই একটু শর্টে যে সাতকোশিয়া টাইগার রিজার্ভে কী কী আমরা ফ্লোরা অ্যান্ড ফোনা দেখতে পাই। ফ্লোরার মধ্যে আমরা দেখতে পাই শাল, মহুয়া, বাম্বু এবং বিভিন্ন মেডিসিনাল গাছ। আর যে সমস্ত ফনা দেখতে পাই তার মধ্যে হচ্ছে এলিফেন্টস দেখতে পাওয়া যায়, লেপার্ডস, মাগার, ক্রোকোডাইল, ওয়াইল্ড ডগস এবং বিভিন্ন ধরনের পাখির প্রজাতি। কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা ছিল সেটা হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট, মিয়াওয়াকি মেথড নিয়ে। এটা একটা ফরেস্ট বা জঙ্গল তৈরি করার মেথড। জাপানিজ যে বোটানিস্ট ছিলেন মিয়াওয়াকি, ইনি এই মেথডটা তৈরি করেছিলেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। মিয়াওয়াকিতে কী করা হয়, একটা নির্দিষ্ট জায়গায় যে লোকাল গাছ পাওয়া যায়, নেটিভ প্লেন 2 বা 3টে এরকম প্রজাতির গাছকে এক জায়গায় রেখে সেগুলোকে প্রকৃতির হাতেই ছেড়ে দেওয়া হয় এবং তারা নিজেরা একটা জঙ্গল তৈরি করে, ফরেস্ট তৈরি করা, পার্টিকুলারলি আরবান এরিয়াতে যেখানে জঙ্গল খুব কম বা যেখানে গাছপালা হওয়ার জায়গা খুব কম, সেখানে খুব ছোট্ট একটা জায়গায় সেখানকার নেটিভ বা লোকাল গাছপালা 2 বা 3টে প্রজাতিকে একসাথে রেখলেই আমরা এরকম জঙ্গল তৈরি করতে পারবো। এটাকে আমরা মিয়াওয়াকি মেথড বলি। আমরা এখানে যেমন ছবিতে দেখতে পাচ্ছি যে 2 বা 3টে প্রজাতির গাছ একসাথে রেখে ছেড়ে দিলে সেটা নিজেরাই জঙ্গল তৈরি করছে। যে নো ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট, সেটা প্রকৃতির হাতে ছেড়ে দিলে প্রকৃতি ঘন জঙ্গল তৈরি করছে। ট্রপিক্যাল ফরেস্ট মানে কি, যেখানে আমরা দেখি 3-4টে লেয়ার থাকে ফরেস্টের, সব থেকে উঁচু লেয়ার থাকে যেটাকে আমরা বলি ক্যানোপে, তারপর এটা মধ্যম লেয়ার থাকে, নিচের একদম গাছপালা, ছোটো ছোটো গাছপালা থাকে, সেটা হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট। সেরকম মেথডটাকে মিমিক করে আরবান বা শহরী অঞ্চলে এরকম যে ফরেস্ট তৈরি করা হচ্ছে, সেই মেথড বা পদ্ধতিটা হচ্ছে মিয়াওয়াকি মেথড। ইউপিএসসিতে এই রিগার্ডিং একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল 2022-এ। দেখতেই পাচ্ছি অপশান ছিল হোয়াট ইজ মিয়াওয়াকি মেথড। মিয়াওয়াকি মেথড কি? তাহলে অপশানটা হবে সি, ক্রিয়েশন অফ মিনি ফরেস্ট ইন আরবান এরিয়াস, অর্থাৎ শহরের জায়গায় ছোট্ট জঙ্গল তৈরি করা। আর এই ক্ষেত্রে আমরা সাধারণত 2 বা 3টে যে লোকাল গাছ পাওয়া যায় তার প্রজাতি, যেমন আমলা, গুঞ্জ, এরকম কিছু গাছ একসাথে নিয়ে পুঁতে দিয়ে জায়গাটা বা মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করি। এর প্রশ্নটা হচ্ছে রিগার্ডিং ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2024। এটা একটা সুইস এয়ার টেকনোলজি ফিল্ম আছে আইকিউ এয়ার, এটা রিলিজ করে। তো এবার যদি আমরা এখানে দেখি যে প্রথম হচ্ছে আমরা যদি ইন্ডিয়ার র্যাঙ্কটা দেখি, এখানে দেখতে পাচ্ছি টপ পলিউটেড কান্ট্রিজের মধ্যে প্রথম হচ্ছে চাঁদ। তাহলে সবথেকে বেশি পলিউটেড কোন দেশ? সেটা হচ্ছে চাঁদ। তারপর বাংলাদেশ, পাকিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো আর ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া 5th পজিশনে আছে। এবং ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ডের যে মোস্ট পলিউটেড সিটি, সবথেকে বায়ুদূষিত যে সমস্ত শহরগুলো আছে, 13খানা শহর আউট অফ 20 উইথিন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের 13খানা শহর ওয়ার্ল্ডের যে টপ 20 মোস্ট পলিউটেড সিটিস, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে বায়ুদূষণ আছে এরকম 20খানা শহরের মধ্যে 13টাই কিন্তু ভারতে। আর নাম্বার 1, ওয়ার্ল্ডের নাম্বার 1-এই রয়েছে বিরিনহাট। বিরিনহাট হচ্ছে আসাম আর মেঘালয়ের বর্ডারে অবস্থিত বিরিনহাট। আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে মোস্ট পলিউটেড সিটিস 1 নম্বরে। আর 2 নম্বরে দিল্লি আছে, 3 নম্বরে কাজাকিস্তানের কোনো সিটি আছে। আর দিল্লি পরপর 6 বারের জন্য মোস্ট পলিউটেড ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যদি কোনো দেশের রাজধানী সব থেকে বেশি পলিউটেড হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু দিল্লি, মোস্ট পলিউটেড ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড। আর ভারতে যে সমস্ত সবথেকে দূষিত শহর বা পৃথিবী যত দূষিত শহর আছে তার মধ্যে প্রথম র্যাঙ্কে রয়েছে বিরিনহাট। এটা হচ্ছে আসাম আর গুয়াহাটির বর্ডারে অবস্থিত। আর আমাদের যদি দেখতে হবে যে ভারতের রিজিনিয়াল স্পেসিফিক পলিউশন সবথেকে বেশি কোথায়, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে। পার্টিকুলারলি আমরা যদি দেখি হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপি, দিল্লি এবং পাঞ্জাবের রিজিয়নে। আমরা জানি কেন, কারণ যে স্টাবেল বার্নিং হয়, অর্থাৎ শীতকালের শুরুতে ঠিক যখন ধান বা গম কাটা হয়ে যায় তাদের যে সমস্ত খোসা বা যা কিছু পড়ে থাকে সেগুলোকে বার্ন করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া ভেহিকেলের ট্রাফিক পলিউশনের জন্য এবং ইন্ডাস্ট্রিয়াল এমিশনের জন্য। তাই নর্থ ইন্ডিয়া, পার্টিকুলারলি হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, এই নর্থার্ন রিজিয়নে সবথেকে বেশি পরিমাণে পলিউশন দেখা যাচ্ছে। এবার আমরা গ্রিন রিভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব নিয়ে দেখব। তো কী হয়েছিল 1960-এর দশকে, 1960s ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক করেছিল গ্রিন রিভলিউশন। গ্রিন রিভলিউশন কিছুই না, এর উদ্দেশ্য ছিল হচ্ছে অ্যাগ্রিকালচার বা চাষবাসে ম্যাসিভ যাতে উৎপাদন হয় বা বৃদ্ধি পায় উৎপাদন, সেটার দিকে নজর রাখা। কী করে? হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস ব্যবহার করে, অর্থাৎ এমন বীজ ব্যবহার করে যেগুলোতে প্রচুর পরিমাণে ফসল তৈরি হবে, মেকানাইজেশন, নতুন উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে এবং কেমিক্যাল আউটপুটস, কেমিক্যাল কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক ব্যবহার করে। অর্থাৎ মূল উদ্দেশ্য ছিল কি কোনো না কোনোভাবে ভারতের যে উৎপাদন চাষবাস সেটা বৃদ্ধি করা। এবার এখানে আমাদের যে ফ্যাকচুয়াল যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারে, যদি জিজ্ঞেস করে গ্রিন রিভলিউশন এই কথাটা প্রথম কে ব্যবহার করেন বা কে নিয়ে আসেন, টার্মটাকে নিয়ে আসেন, তাহলে হবে উইলিয়াম এস গড ইন 1916। তাহলে এই গ্রিন রিভলিউশন যে শব্দটা
তাহলে গ্রিন রিভলিউশন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন উইলিয়াম এস গড। এবার ভারতের রেসপেক্টে যদি আমরা দেখি যে গ্রিন রিভলিউশন 1960s যেটা হয়েছিল, কি বড় ভূমিকা পালন করেছিল নরম্যান বরলগ, আর একটা হচ্ছে MS স্বামীনাথন। তাই নরম্যান বরলগকে বলা হয় ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ওয়ার্ল্ড। আর যদি জিজ্ঞেস করে ভারতের রেসপেক্টে ফাদার অফ গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু হবে MS স্বামীনাথন। তাহলে এই প্রশ্নটা জিজ্ঞেস করে থাকে যে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবের জনক কাকে বলি, ভারতের রেসপেক্টে তখন হবে MS স্বামীনাথন। আর যদি বলো ওয়ার্ল্ডের রেসপেক্টে বলা হয় তাহলে কি হবে নরম্যান বরলগ। এবার এখানে গ্রিন রিভলিউশন বা এরকম 1960s দরকার কেন ছিল? আমরা জানি যে ভারত সবেমাত্র স্বাধীন হয়েছে, ভারতের বেশিরভাগ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল এবং চাষবাসের অবস্থা কিন্তু তখন খুবই খারাপ ছিল, অর্থাৎ এত কম উৎপাদন হতো। কম উৎপাদনের সঙ্গে সঙ্গে সেই সময় আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পপুলেশন বাড়ছে, খাবারের চাহিদা বাড়ছে এবং আমরা বেঙ্গল ফ্যামিন বা বাংলার মতো দুর্ভিক্ষ দেখেছি। এছাড়াও কি হচ্ছে, ইকোনমিক স্টেবিলিটি দরকার ছিল। ইকোনমিক স্টেবিলিটি দরকার ছিল মানে কি, কারণ আমরা যখন দেখছি 1960 গ্রিন রিভলিউশন আসার আগে ভারতে যখন এরকম খাদ্য সংকট দেখা দিয়েছে, যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার থেকে চাহিদা বেশি, তখন আমরা কি করতে শুরু করলাম, এই ফুড শর্টেজটা কম করার জন্য বাইরে থেকে শস্য আমদানি করতে শুরু করলাম, পার্টিকুলারলি ইউএসএর থেকে। ইউএসএর একটা প্রোগ্রাম ছিল PL480। অনেক সময় না এরকম টার্ম তুলে দিয়ে জিজ্ঞেস করে এটা কি, PL480 এটা ইউএসএর একটা প্রোগ্রাম, যার উদ্দেশ্য ছিল ইউএসএ যে সমস্ত বেশি উৎপাদন হতো খাদ্যশস্যগুলো, সেগুলোকে যে দেশের খাদ্য সংকট চলছে সেখানে অ্যাজ আ এইড দেওয়ার জন্য। আমরা দেখেছিলাম সেই সময় কি হলো, আমরা ইউএসের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলাম এবং এই নির্ভরশীলতা ভারতের জন্য খারাপ না, কোনো না কোনোভাবে ভারতের যে অটোনমি রয়েছে, নিজে সিদ্ধান্ত নিজে নেওয়ার, সেটা কমে যাবে। কারণ আমরা দেখছি এই সময়টা, যে সময়টা ছিল প্রায় কোল্ড ওয়ারের এরা, যে সারা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কেউ আমেরিকার পক্ষে কেউ রাশিয়ার পক্ষে, সেখানে ভারত একমাত্র নেহেরুর নেতৃত্বের আগে আমরা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট দেখেছি, যে কোনো দলেরই হব না, মানে কোনো ব্লকেরই হব না, না কি ওয়েস্টার্ন ব্লক না কি রাশিয়ার, কিন্তু আমরা নিজেরা স্বাধীন থাকবো এবং নিজেরা সেই মানে যে ম্যাটারগুলো চলছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। তো আমরা যখন ইউএসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, কোনো না কোনোভাবে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটিটা রয়েছে, আমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশনে নিজেদের একটা জায়গা রয়েছে নিজের সিদ্ধান্ত নেওয়া, সেটা কমে যাবে। এছাড়াও কী হবে, আমরা দেখেছি যে যখন এই PL480 অধীনে খাদ্যশস্য আমদানি করা হতো, সেই সময় কিন্তু যেমন কংগ্রেস গ্রাস যেটাকে বলা হয়, ল্যান্টেনা ভারতে চলে আসে, যেটা একটা অনেক বড় আগাছাতে পরিণত হয় এবং ভারতে একটা বর্তমানে সমস্যা তৈরি করেছে এই ল্যান্টেনাকে কম করার জন্য। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া তখন দরকার হলো নিজে যাতে ফুড সিকিউরিটিটাকে এনশিওর করতে হবে। কি করে? একমাত্র তাহলে উৎপাদন বৃদ্ধি করে সম্ভব, আর এই উৎপাদন বৃদ্ধি করার জন্য কিন্তু 1960s আমরা গ্রিন রিভলিউশন নিয়ে আসি। এবং গ্রিন রিভলিউশন আনার জন্য যেটা সবথেকে ইউজ করেছিল হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, অর্থাৎ এমন বীজ যেগুলোতে প্রচুর পরিমাণে খাবার উৎপন্ন হয়, এবং মেশিনস আমরা ব্যবহার করতে শুরু করছিলাম, যেমন আমরা ট্রাক্টর, তারপর লাঙলের পরিবর্তে ট্রাক্টর যদি দেখে থাকি, হারভেস্টার্স, টিউব অয়েলস, এগুলো ব্যবহার করতে শুরু করছিলাম। আমরা যে মানে জৈবিক রাসায়নিক পদার্থ গোবর টোবর না ব্যবহার করে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে শুরু করলাম, কীটনাশক, আগাছানাশক, জীবাণুনাশক, এই সমস্ত জিনিস। কিন্তু এর ফলে আর একটা কি সমস্যা হলো, এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন রিভলিউশনের না মুখ্যত যে জায়গায় হয়েছিল সেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, মানে পাঞ্জাব, হরিয়ানার আর ওয়েস্টার্ন ইউপি কিন্তু সাকসেসফুল হয়েছিল, পার্টিকুলারলি উইট প্রোডাকশন কিন্তু সাকসেসফুল হয়, প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আর এর ফলে কী হলো, তাহলে দেখলাম আমরা রিজনাল ডিসপ্যারিটিস তৈরি হলো, যেখানে পাঞ্জাব, হরিয়ানার, উত্তরপ্রদেশে গ্রিন রিভলিউশন সাকসেসফুল, কিন্তু পূর্ব দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশে সেভাবে সাকসেসফুল হয়নি। আর একটা কী জিনিস হলো যে এই রিভলিউশন তো হয়ে গেল, কিন্তু এর ফলে যে প্রভাব পড়লো, যেমন প্রচুর পরিমাণে গ্রাউন্ড ওয়াটার ডেপ্লিউশন হয়েছে, এত পরিমাণে যে ভূমির জল ব্যবহার করা হয়েছে যে এখন ভূগর্ভের জলস্তর কমে গেছে। পাঞ্জাবে বা আমি যদি এখন দেখে থাকি পাঞ্জাব, হরিয়ানার আর ওয়েস্টার্ন ইউপিতে এত বেশি পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হয়েছে যে সয়েল ডিগ্রেডেশন হয়েছে, সয়েলের গুণগত মান কমে গেছে, তাই এখন চাষ করতে গেলে আরও প্রচুর পরিমাণে কেমিক্যালস দিতে হচ্ছে। তো এটা একটা সাইকেল তৈরি করেছে, বেশি চাষ বেশি কেমিক্যালস, আবার বেশি কেমিক্যালস লাগছে, কারণ যে মাটি তার গুণগত মান কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি মেশিনস, হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, এগুলো ফার্মার্সদের ব্যবহার করতে হচ্ছে, এগুলোর দাম অনেক বেশি এবং তার জন্য ফার্মার্সদের লোন নিতে হচ্ছে, ফার্মার্সটা ডেপ্ট, অর্থাৎ ফার্মার্সদের একটা ফিনান্সিয়াল ডিস্ট্রেস তৈরি হচ্ছে, তারা লোন শোধ করতে পারছে না এবং ফার্মার সুইসাইড বাড়ছে। আর একটা হয়েছিল কি, বায়োডাইভার্সিটি লস হয়ে গেছিলো এই গ্রিন রিভলিউশনের সময়, যে হাই ইল্ডিং ভ্যারাইটি সিডসগুলো ব্যবহার করা হয়েছিল, মূলত উইট, গম, আর একটা হচ্ছে ধান,
রাইস। এর ফলে আরও যে সমস্ত খাদ্যশস্য জোয়ার বাজরা রাগি মিলেটস বা আরও যে সমস্ত রিজিনিয়াল খাবার মানুষ গ্রহণ করতো সেগুলোর চাষবাস বন্ধ হয়ে যায়। এটা কী তৈরি হয়, এটা ক্রপ ডাইভার্সিটি কমে যাবে, মনোকালচার হয়। তো মনোকালচারের পরে কী আছে, ভবিষ্যতে এরকম আমাদের থ্রেট হতে পারে যদি কোনো জলবায়ু পরিবর্তন বা কোনো কারণে হুইট বা রাইস প্রোডাকশন কমে যায়, তাহলে কিন্তু আমাদের খাদ্যশস্যের অভাব দেখা যাবে। তাই জন্য এখন আমরা দেখছি যে বিভিন্ন সায়েন্টিস্টরা বলছে যে ডাইভার্সিফাই করতে, মিলেটস, বিভিন্ন ধরনের মিলেটস, জোয়ার বাজরা রাগি আরও যে সমস্ত লোকাল বা রিজিনাল খাদ্যশস্য মানুষ গ্রহণ করে, ভাত রাইস চাল এবং গমের সঙ্গে সঙ্গে সেগুলো চাষ করা উচিত। তো বর্তমানে ভারতে রাইস এবং হুইটটার প্রাধান্য পেয়েছে, অন্যান্য যে সমস্ত খাদ্যশস্য মানুষ আগে চাষ করতো সেগুলো কমে গেছে, কারণ এই গ্রিন রেভলিউশনের জন্য। কারণ এই গ্রিন রেভলিউশনের জন্য যে হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস সব কিছু, বা সেই সময় যেটা প্রমোট করা হয়েছিল হুইট আর রাইসকেই প্রমোট করা হয়েছিল। তা আমাদের কি গ্রিন রেভলিউশন সম্বন্ধে একটুখানি জানলেই হবে।